চিত্র নির্মাতা এবং লেখক অনিরুদ্ধ ধরের স্মৃতিচারণায় মহানায়ক উত্তম কুমার। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মানি কবিগুরু হিসেবে, আর শুধু গুরু হিসেবে আমরা মানি উত্তম কুমারকে। আমরা কারা? আমরা বাঙালি, সব বয়সের, সব শ্রেণীর, সব ধর্মের। রবিবাবু গত হয়েছেন 1941 সনে। তারপর কত কবি এলেন গেলেন, তবু কবিগুরু সেই যে তাকে বানিয়েছি তার কোনো হেলদোল নেই আজ অবধি। উত্তমবাবু মারা গিয়েছেন 1980 সালে। টালিগঞ্জের নানা স্টুডিওয়ে এরপর কত দিকপাল এলেন গেলেন, তবু আজও বাঙালির গুরু তিনিই। আমরা এরকমই, খুব দ্রুত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসি না। সরে না আসার যুক্তি 1,00,001টা, মতান্তরে সেটা 1,00,00,001টাও হতে পারে। রবিবাবু আজও কেন বাঙালির কবিগুরু, সে আলোচনার ক্ষেত্র এটা নয়। আলোচনার বিষয় বাঙালির গুরু কেন আজও উত্তম কুমার। কেবল একটাই কথা বলে আলোচনায় ঢুকতে চাই, তা হলো রবিবাবু এবং উত্তমবাবু দুজনেই বাঙালির হৃদয়ে আসীন, দুটি ভিন্ন কারণে হলেও এই ভিন্নতাটা আপাত শব্দটা ব্যবহার করলাম এই কারণে, যেহেতু মানুষের হৃদয় একটাই, কোনো কিছুকে তার গ্রহণ করার পেছনের রসায়নও ওই একটাই, কেবল কেমিক্যাল ইকুয়েশনের বাহ্যিক চেহারাটায় যা ফারাক। এবার দুটো বিষয়টায় ঢুকে পড়া যাক। এত বছর হয়ে গেল, শেষ ছবি হয়ে গিয়েছে তার, তবু ফি বছর জুলাই মাস এলেই আমরা আজও টেলিভিশনে উত্তম উৎসব দেখার জন্য উন্মুখ হয়ে থাকি। 1947 সালে তৈরি হয় মায়াডোর, যা শেষ পর্যন্ত রিলিজই করেনি। মুক্তিপ্রাপ্ত প্রথম 7টা ছবি ফ্লপ। এইরকম টালমাটাল অবস্থায় কেরিয়ার শুরু করেছিলেন যিনি, শেষ পর্যন্ত গুরুর তকমা মাথায় নিয়ে 200রও বেশি ছবিতে অভিনয় করে তিনি মহানায়ক হয়ে উঠবেন এবং টালিগঞ্জের স্টুডিও পাড়ার সদর দরজায় তার স্ট্যাচু তৈরি হবে, এ ছিল স্বপ্নেরও বাইরে। তবু এটাই হলো। কেন এই রকম হলো? উত্তরগুলো এই রকম: আটপৌরে মধ্যবিত্ত ইমেজ, ভালোবাসার প্রতীক, আদ্যান্ত বাঙালি, কোনো অনুকরণ নয়, সহজবোধ্য এবং স্বতঃস্ফূর্ত চরিত্রায়ন, তথাকথিত সুন্দর নন কিন্তু সব মিলিয়ে সুন্দর। এই প্রসঙ্গে তরুণ মজুমদার বলেছিলেন, উত্তম কুমার সৌন্দর্যের প্যারামিটারটাই বদলে দিয়েছিলেন এবং সেই কারণেই তিনি বাঙালিদের হৃদয়ের অনেক কাছাকাছি। আর একটি চুম্বকের মতো পদ্মা ব্যক্তিত্ব, মা বোন প্রেয়সীর কাছে একই সঙ্গে সোনার টুকরো ছেলে, কিংবা স্নেহশীল বর্দা অথবা চরম রোমান্টিক প্রেমিক। একটা সময় আমি জৈন টেলিভিশনে উত্তম কুমারকে নিয়ে শেষ নায়ক শীর্ষক একটি 13 পর্বের তথ্যচিত্র তৈরি করেছিলাম। প্রতি রোববার ওরকম একটা অবাংলা চ্যানেলে সকাল 10:30টায় একজন বাঙালি অভিনেতাকে নিয়ে তথ্যচিত্র দেখানো হচ্ছে। নিয়মিত ব্যাপারটা আজও ভাবলে চিত্রনির্মাতা হিসেবে নিজেরই গায়ের রোম খাড়া হয়ে যায়। তখনও কেবল চ্যানেলের রমরমা দূরস্ত, তবুও সেই সময় এত সাড়া পেয়েছিলাম ভারতবর্ষের নানা প্রান্তের বাঙালিদের কাছ থেকে যে ভাবলে আজও বিস্মিত হতে হয়। তো সেই অনুষ্ঠানে উত্তম কুমারকে নিয়ে যথেচ্ছ কাটাছেঁড়া করেছিলাম, কারণ এই কাজে বাধা দেওয়ার কেউ ছিল না বলেই হয়তো এমন কিছু তথ্য জানতে পেরেছিলাম যা আজ পর্যন্ত কারো কাছ থেকে জানতে পারিনি। একদিন বন্ধুবর শিল্পী সমীর আইচকে ডেকে এনেছিলাম একটা পর্বে। তাঁকে পেন্সিল আর কাগজ ধরিয়ে দিয়ে জানতে চেয়েছিলাম, এঁকে বোঝাও উত্তম কুমারের মুখে কী এমন জাদু ছিল যে কারণে বাঙালি উত্তম বলতে অজ্ঞান। জীবনে অসংখ্য পোর্ট্রেট এঁকেছেন সমীর, কিন্তু এমন আবদার এর আগে ওকে কেউ করেছে বলে মনে হয় না। সেদিন ক্যামেরার সামনে যতদূর মনে পড়ছে, খান দশেক নানা অ্যাঙ্গেলে উত্তম কুমারের মুখের স্কেচ করে সমীর বুঝিয়েছিল এই মুখের ক্যারেক্টারটাই এমন যে কোনো অভিব্যক্তি অত্যন্ত স্পষ্টভাবে ফুটে বেরোয়, অর্থাৎ কোনো এক্সপ্রেশনের জন্যই খুব বেশি ওভার এক্সপ্রেসড হতে হয় না। ঠোঁটের গড়ন, নাকের পাশের রেখা, জ লাইন, ভুরুর গঠন, কপাল এবং চোখ, সব ব্যাপারটাই এমন একটা দুর্লভ কম্বিনেশনে একটাই মুখের মধ্যে থাকার সুবাদে যে কোনো সিচুয়েশনে, যে কোনো নাটকীয় মুহূর্তে, যে কোনো রস সৃষ্টিতে উত্তম কুমার ছিলেন আনপ্যারালাল। এত বছর আগে করা সমীরের সেই স্কেচগুলো কলকাতার জৈন স্টুডিওতেই দীর্ঘদিন পড়েছিল। এই লেখা লিখতে গিয়ে মনে হচ্ছে সেই স্কেচগুলো থাকা খুব জরুরি ছিল এই কারণে, শুধু লিখে সমীরের বক্তব্যটা বোঝানো খুব মুশকিল, অন্তত আমার পক্ষে। আরও একটা পর্বে এনেছিলাম অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়কে। আমার মনে হয়েছিল শুভেন্দু চট্টোপাধ্যায় একমাত্র সেই অভিনেতা যিনি ডেলিবারেটলি একটা বিশেষ বয়সের উত্তম কুমারকে কপি করার চেষ্টা করেছিলেন অভিনয়ের মাধ্যমে, অন্তত অভিব্যক্তি প্রকাশের ম্যানারিজমের ক্ষেত্রে তো বটেই। আমার অনুমান যে সঠিক সেটা প্রশ্নের জবাবে কবুলও করেছিলেন শুভেন্দুবাবু।
শুভেন্দুবাবুর কাছে উত্তম কুমারের সাফল্যের রেসিপিটা জানতে চেয়েছিলাম। সবাই জানেন শুভেন্দুবাবু চিকিৎসা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, অল্প বিস্তর ডাক্তারিও করেছেন প্রয়োজনে। তিনি বলেছিলেন মানুষের মাথার ঠিক পেছন দিকে শিরদাঁড়ার প্রান্তে একটা গ্ল্যান্ড থাকে, সেটা কোটিতে একজনের ক্ষেত্রে অ্যাক্টিভ। এটা কাজ করে তৃতীয় নয়ন হিসেবে। আমার স্থির বিশ্বাস উত্তমবাবুর ক্ষেত্রে সেটা ভীষণভাবে অ্যাক্টিভ ছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন ব্যাক টু ক্যামেরা অবস্থায় এত নিখুঁত অভিনয় উইথ মুভমেন্ট আজ পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার মধ্যে দেখতে পাবেন না, যা দাদা করে গিয়েছেন। আমি একদিন তাকে শুটিংয়ের ফাঁকে জিজ্ঞেস করেছিলাম, এটা কিভাবে করো? তাতে তিনি বলেছিলেন, আমি ক্যামেরার দিকে পিছন ফিরে থাকলেও বুঝতে পারি ক্যামেরাটা কোথায় এসে ট্রলি করে থেমেছে, তার লেন্সের কাঠিটা কোথায় আছে, অর্থাৎ ইমেজ ম্যাগনিফিকেশনটা ঠিক কী সব বুঝতে পারি। উত্তমবাবু জানতেন না এটা কিভাবে তিনি দেখতে পান। তার মনে হতো কাজ করতে করতে এই ধারণা তিনি আয়ত্ত করেছেন। কিন্তু একজন অভিনেতা হিসেবে আমি বলছি ব্যাক টু ক্যামেরায় অত নিখুঁত অভিনয় করে যাওয়া অসম্ভব, আনলেস আপনি দিব্যচক্ষে ক্যামেরার লেন্সটা দেখতে পাচ্ছেন। তাই আমার স্থির বিশ্বাস ওই যে গ্ল্যান্ডের কথাটা বললাম, উত্তমবাবুর ক্ষেত্রে সেটা ছিল হাইপার অ্যাক্টিভ। উত্তম কুমারের ব্যাক টু ক্যামেরা অভিনয় সম্পর্কে কেউ কোনো দিন কোনো কথা বলেছেন বলে আজ পর্যন্ত মনে পড়ে না। উত্তম অনুরাগী মানুষ বলে শুভেন্দু চট্টোপাধ্যায় এটা লক্ষ্য করেছেন। ওই পর্ব এডিট করার সময় উত্তম কুমারের নানা সিনেমার অসংখ্য ব্যাক টু ক্যামেরার শর্টস লাগাতে গিয়ে মনে হয়েছিল উত্তম কুমারের অভিনয়ের একটা অজানা দিক খুলে গেল আমার কাছে। অনেক পরে একদিন শুভেন্দুবাবুকে বলেওছিলাম সে কথা, কিন্তু মাথার পেছন দিকের সেই গ্ল্যান্ড সম্পর্কে আমার কিছুই জানা নেই। আমার থেকে লক্ষ গুণ হিউম্যান অ্যানাটমি সম্পর্কে বেশি জানা মানুষ শুভেন্দুবাবু, তাই সে সম্পর্কে আর কোনো প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধেনি। তবে সেই পর্ব টেলিকাস্ট হওয়ার পর কোনো অ্যানাটমি বিশেষজ্ঞর কাছ থেকে কোনো প্রতিবাদ আমাদের দপ্তরে আসেনি। ঠিক কে বলেছিলেন আজ মনে পড়ছে না। আরেকটি পর্বে আলোচনার কেন্দ্র ছিল উত্তম কুমারের ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে ফেমিনিসিটির লক্ষণ, বিশেষ করে হাঁটা, নাচের ফুট স্টেপিংস এবং বিশেষ একটি গ্রীবাভঙ্গির মধ্যে নারী সুলভ পেলবতা লক্ষণীয়। পুরুষ এবং নারীর এই অদ্ভুত মিশ্রণই নাকি উত্তম কুমারকে পর্দায় করে তুলেছিল ইউনিক, এবং তার বিপুল জনপ্রিয়তার চাবিকাঠিও নাকি ছিল এই কম্বিনেশন। বন পলাশির পদাবলী দেখুন, দেখুক পাড়াপড়শিতে গানের দৃশ্যটা যদি আরও একবার খুব মন দিয়ে দেখি, তাহলে দেখব সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সুপ্রিয়া আর তার পেছন পেছন উত্তম কুমার। উত্তম কুমারের মুভমেন্টের ছন্দটা এই বক্তব্যের ওপর এডিট করে লাগাতে গিয়ে নিজেই বিস্মিত কম হয়নি। এমনকি স্ত্রী কিংবা লাল পাথর অথবা অপরিচিতর মতো ছবিতে নিষ্ঠুর অ্যান্টিহিরোর ভূমিকায় অভিনয় করার সময়ও তার সূক্ষ্ম ফেমিনিসিটির মিশ্রণ চরিত্রটার মধ্যে এনে দিত অন্য এক মাত্রা। এই 3টি ছবির ক্লিপিংসও লাগিয়েছিলাম মনে আছে। এটা কেউ বলেননি, সম্পূর্ণ আমার নিজস্ব মত। এই ফেমিনিসিটিটা প্রকট হতো তার কারণ উত্তম কুমারের শারীরিক গঠন। তার চেহারার অন্যান্য অংশের গঠনের তুলনায় কোমরের মাপ ছিল কম, ঠিক নর্তকীদের যেমন হয় তেমন আর কি। ফলে তার ফিজিক্যাল মুভমেন্টে ওই দুর্লভ কম্বিনেশনটা ঘটে গিয়েছিল। এটা আরোপিত নয়, উত্তম কুমার বিলক্ষণ জানতেন তার মুভমেন্টের মধ্যে ফেমিনিসিটির এই মিশ্রণটার ব্যাপারে, এবং তিনি ক্যামেরা পজিশন এবং শট ডিজাইনিংয়ের পর সিদ্ধান্ত নিতেন ঠিক কোথায় কখন তার এই অমোঘ অস্ত্রটি প্রয়োগ করবেন। 13 পর্ব জুড়ে এরকম অসংখ্য পাগলামো করেছিলাম, যার কোনোটার হয়তো তেমন কোনো মানে হয় না। তবু আজ লিখতে বসে মনে হলো বাঙালির গুরু হওয়ার জন্য এইসব বিচিত্র গুণের ভূমিকা হয়তো থাকলেও থাকতে পারে। এবারে উত্তম কেন্দ্রিক সম্পূর্ণ একটা ভিন্ন আলোচনায় আসতে চাই তার কারণ উত্তম কুমারকে নিয়ে তার মৃত্যুর এত বছর পরেও সব লেখা, সব আলোচনা, সব বিশ্লেষণ হয়ে গিয়েছে বলে আমার অন্তত মনে হয় না। বলে রাখা ভালো, এটাও আমার নিজস্ব পর্যবেক্ষণ, ভুল হতেই পারে, তবু জানানোটা প্রয়োজন। উত্তম কুমার হয়ে ওঠা শুরু করলেন বসু পরিবার ছবি থেকে। ছবিটির নির্মাণকাল 1952। 1966 সালে তৈরি হয় নায়ক। উত্তম কুমারের শেষ ছবি অগবধূ সুন্দরীর নির্মাণ সময় 1980। এই বছরেই উত্তম কুমার মারা যান। 200 ছবির ভেতর থেকে এই 3টি মাত্র ছবি নির্বাচন করার পেছনে একটা যুক্তি রয়েছে। লক্ষ্য করে দেখবেন নায়ক পূর্ব 14 বছর এবং নায়ক উত্তর 14 বছরের মধ্যে সময়ের একটা মিল রয়েছে। আমার মনে হয়েছে প্রথম 14 বছর অভিনয়ের পর
শেষ 14 বছরের অভিনয়ের ম্যানারিজমে আকাশ পাতাল ফারাক, এবং এই ফারাকটা ঘটেছিল নায়ক তৈরি হওয়ার সময় এবং সত্যজিতের প্রভাবে। যে কোনো কারণেই হোক, হতে পারে ব্যক্তিত্বের কারণে, উত্তম কুমারের মনে হয়েছিল সত্যজিতের সমস্ত ম্যানারিজমই অনুকরণযোগ্য। খুঁটিয়ে খুঁটিয়ে তাই সেটের মধ্যে সত্যজিতের প্রতিটি ম্যানারিজম তাঁর অজান্তে লক্ষ্য করা শুরু করেছিলেন উত্তম কুমার। কীভাবে তিনি দাঁড়ান, কীভাবে তিনি ভাবেন, কীভাবে তিনি রিয়্যাক্ট করেন, কীভাবে তিনি ভুরু তুলে তাকান, কীভাবে তিনি কথা বলেন, সব কিছু। সত্যজিৎ বাবুর একটা অভ্যেস ছিল মন দিয়ে কিছু শোনার সময় হাতে ধরা ভাঁজ করা রুমাল দাঁত দিয়ে টানা। নায়ক ছবিতে ট্রেনে শর্মিলার সঙ্গে কথা বলার সময় উত্তম কুমার রিহার্সালে অবিকল ওই রকম বাড়তিনে করলেন। সেটা দেখে সত্যজিৎ তাকে জিজ্ঞেস করেছিলেন, এটা শটে রাখছেন নাকি? উত্তম বলেছিলেন, আপনি আপত্তি করলে অন্য কিছু করতে পারি। সত্যজিৎবাবু মৃদু হেসে বলেছিলেন, ঠিক আছে। শটে সেইটাই করেছিলেন উত্তম কুমার। সত্যজিৎবাবুকে অনুকরণ করার সেই শুরু, এবং তারপর একের পর এক ছবিতে আমরা পেলাম একেবারে অন্য ম্যানারিজমের উত্তম কুমারকে। এখানে পিঞ্জর, জয়জয়ন্তী, নিশিপদ্ম, অপরিচিত, অগ্নিশ্বর, বাঘবন্দি খেলা, প্রায় সব ছবিতেই অন্য এক উত্তম কুমার। সত্যজিতের 90,000 স্থিরচিত্র তুলেছিলেন নিমাই ঘোষ। তার অন্তত 100-5 ছবি ইতিমধ্যেই বহু জায়গায় প্রকাশিত। শুধু সেই পোর্ট্রেট কেউ যদি স্টাডি করেন এবং পাশাপাশি যদি উত্তম কুমারের নায়ক উত্তর 14 বছরের সিনেমার স্টিল মিলিয়ে দেখেন, তাহলে যে বিস্ময়কর মিল খুঁজে পাবেন সে ব্যাপারে আমি নিশ্চিত। এবং আমি এটাও নিশ্চিত উত্তম কুমারের নায়ক পূর্ব 14 বছরের থেকে তার সম্পূর্ণ স্বতন্ত্র। এই বিষয়ে আজ পর্যন্ত কোনো আলোচনা আমার চোখে পড়েনি, কিন্তু একজন সফল চলচ্চিত্র অভিনেতার, একজন সফল চলচ্চিত্রকারকে ম্যানারিজমের ব্যাপারে রোল মডেল করে তোলার ব্যাপারটা অবশ্যই ফিল্ম স্টাডিজের একটা ভালো গবেষণাপত্র হতে পারে। জানি না উত্তম কুমার কেন আজও বাঙালির গুরু, সে বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলাম কি না। সম্ভবত না, কারণ এ ধরনের কোনো সিরিয়াস সোশ্যাল স্টাডি আমাদের এখানে আজও হয়নি। হওয়ার কোনো অবকাশ আছে কি না তাও জানি না। আমি কেবল আমার জানা কিছু পুরনো ধারণা উগরে দিলাম মাত্র। তবে কবিগুরু আর গুরুকে নিয়ে এরকম কিছু হটকে কাজ না করলে অনেক অজানা প্রশ্নের উত্তর না জানাই থেকে যাবে চিরকালটা। কিছু সাহসী মানুষকে কেবল এগিয়ে আসতে হবে, এই যা। নইলে কেবলমাত্র ম্যাটিনি আইডল বা বৈকালিক বিগ্রহ তকপা নিয়ে উত্তম কুমার বেঁচে থাকবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না।